রুথ এক। বহুকাল আগে বিচারকদের রাজত্বকালে একবার বেশ খারাপ সময় এসেছিল। সেই সময় দেশে খাদ্যাভাব দেখা দিয়েছিল। ইলিমেল্ক নামে একজন লোক জিহুদার বৈতলেহম থেকে চলে গিয়েছিল। সে স্ত্রী ও দুই পুত্রকে নিয়ে পাহাড়ি দেশ মোয়াবে চলে গিয়েছিল। তার স্ত্রীর নাম ছিল নয়মি আর দুই পুত্রের নাম মহলন ও কিলিজন। এরা সব বৈতলেহমের ইফ্রাতীয় পরিবারের। এরা পাহাড়ি দেশ মোয়াবে বসবাস করতে লাগল। তারপর একদিন নয়মির স্বামী ইলিমেল্ক মারা গেল। নয়মি আর তার দুই পুত্র থেকে গেল। উভয় পুত্ররই মোয়াব দেশের কন্যাদের সঙ্গে বিয়ে হয়েছিল। একজনের স্ত্রীর নাম অর্পা, আরেকজনের নাম রুত। তারা 10 বছর মোয়াবে বাস করেছিল। মহলন এবং কিলিজন মারা গেল। স্বামী আর পুত্রদের হারিয়ে নয়মি একাই পড়ে রইল। পাহাড়ি দেশ মোয়াবে থাকার সময় নয়মি শুনল প্রভু তার লোকদের সাহায্য করেছিলেন। তিনি জিহুদার লোকদের খাদ্য দিয়েছিলেন শুনে নয়মি ঠিক করল, মোয়াব ছেড়ে সে দেশে ফিরে যাবে। তার পুত্রবধূরাও তার সঙ্গে যেতে চাইল। তারা সে দেশ ছেড়ে পায়ে হেঁটে জিহুদায় ফিরে আসার জন্য রওনা হল। নয়মি তার পুত্রবধূদের বলল, তোমরা দুজনেই দেশে মায়ের কাছে চলে যাও। আমার সঙ্গে আর আমার পুত্রদের সঙ্গে তোমরা খুবই ভালো ব্যবহার করে এসেছ, তাই আমি প্রভুর কাছে প্রার্থনা করি তিনিও যেন তোমাদের প্রতি সদয় হন। আমি আরও প্রার্থনা করি, তিনি যেন তোমাদের স্বামী আর সুন্দর একটি সুখের ঘরের ব্যবস্থা করে দেন। এই বলে নয়মি তাদের চুম্বন করল। তারা কাঁদতে লাগল। পুত্রবধূরা বলল, কিন্তু আমরা আপনার সঙ্গে আপনার পরিবারেই যেতে চাই। নয়মি বলল, না মেয়েরা, তোমরা তোমাদের বাড়িতেই ফিরে যাও। আমার সঙ্গে গিয়ে কি হবে? আমি তো তোমাদের কোনো উপকার করতে পারব না। আমার কোনো পুত্র নেই যে তোমাদের বিয়ে করবে। যাও, ঘরে ফিরে যাও। আমি আর এই বৃদ্ধ বয়সে বর জোটাতে পারব না। এমনকি নতুন করে বিয়ে করার কথা ভাবলেও আমি তোমাদের উপকার করতে পারব না। ধরো, রাত্রেই আমি গর্ভবতী হলাম, ধরো আমার দুটো পুত্র হয়ে গেল, কিন্তু তাতেও কোনো লাভ হবে না। যতদিন না তারা বিয়ের যোগ্য হচ্ছে ততদিন তোমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু আমি তোমাদের এত দীর্ঘ সময় অপেক্ষা করতে বলতে পারি না। সত্যিই এসব ভাবলে মনে কষ্ট হয়। এমনিতেই আমি যথেষ্ট দুঃখিত, কারণ প্রভু আমার বিরুদ্ধে অনেক কিছু করেছেন। এই কথা শুনে তারা আবার কান্নাকাটি শুরু করল। তারপর এক সময় অর্পা নয়মিকে চুম্বন করে বিদায় নিল, কিন্তু রুথ তাকে জড়িয়ে ধরেই থেকে গেল। নয়মি বলল, তোমার বর্জা নিজের লোকের কাছে এবং তার নিজের দেবতাদের কাছে চলে গেল, তোমারও তাই করা উচিত। তোমার মৃত্যু যেখানে, আমারও মৃত্যু সেখানে, সেখানেই হবে আমার কবর। এই আমার প্রতিশ্রুতি। যদি আমি আমার প্রতিশ্রুতি না রাখি, প্রভু আমায় শাস্তি দেবেন। একমাত্র মৃত্যু ছাড়া কেউ আমাকে তোমার কাছ থেকে সরিয়ে নিতে পারবে না। নয়মি বুঝল রুথ ভীষণভাবে তার সঙ্গে যেতে ইচ্ছুক। সে আর রুথকে কিছু বলল না। নয়মি আর রুথ বেরিয়ে পড়ল। যেতে যেতে তারা এসে পড়ল বৈতলেহমে। বৈতলেহমে পা দিতেই সেখানকার লোকরা তাদের দেখে উত্তেজিত হয়ে উঠল। তারা বলল, এই কি নয়মি? নয়মি তাদের বলল, তোমরা আমাকে নয়মি বলে ডেকো না, আমাকে তোমরা মারা বলেই ডাকো। এই নামেই তোমরা আমাকে ডাকবে, কারণ সর্বশক্তিমান ঈশ্বর আমার জীবন দুঃখে ভরে দিয়েছেন। যখন চলে গিয়েছিলাম তখন যা চেয়েছি সবই পেয়েছিলাম, কিন্তু আজ প্রভু আমার জন্যে নিজের দেশ ছাড়া আর কিছুই দেননি। প্রভু আমায় শুধু দুঃখই দিয়েছেন, তাই কেন তোমরা আমাকে সুখী বলে ডাকবে? সর্বশক্তিমান ঈশ্বর আমায় অশেষ কষ্ট দিয়েছেন। এইভাবে নয়মি ও তার মোয়াবিয়া পুত্রবধূ রুথ পাহাড়ি দেশ মোয়াব থেকে ফিরে এল। এই দুজন নারী যখন বৈতলেহমে এল তখন সেখানে বার্লি শস্য তোলার পালা শুরু হয়েছে। রুথ 2। বৈতলেহমে একজন ধনী বাস করত, তার নাম বোয়েস। ইলিমেল্ক পরিবারের অন্তর্গত নয়মির ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে বোয়েস ছিল একজন। একদিন রুথ নয়মিকে বলল, আমি ভাবছি মাঠে মাঠে একটু ঘুরে বেড়াই, এমনি করেই হয়তো একদিন এমন কাউকে পাব যে আমায় দয়া করবে, যে আমায় মাঠের পড়ে থাকা শস্যের দানা তুলে নিতে বলবে। নয়মি বলল, আচ্ছা বাছা, যাও। রুথ মাঠের দিকে চলে গেল। যারা সেখানে শস্য কাটছে তাদের সঙ্গে সঙ্গে ঘুরল। ক্ষেতের পড়ে থাকা শস্যগুলো সে সংগ্রহ করল। ঘটনায়মে এরকম একটা মাঠের মালিক ছিল বোয়েস। বোয়েস ছিল ইলিমেল্ক পরিবারের একজন। একদিন বৈতলেহম থেকে বোয়েস তার জমিতে চলে এল। চাষিদের সে আদর ভালোবাসা জানিয়ে বলল, প্রভু তোমাদের সহায় হন। চাষিরাও বলল, প্রভু আপনার মঙ্গল করুন। বোয়েসের একজন ভৃত্য চাষিদের কাজের তদারকি করছিল। রুথকে দেখতে পেয়ে বোয়েস ভৃত্যকে জিজ্ঞাসা করল, এ কাদের মেয়ে? ভৃত্যটি বলল, মেয়েটি একজন মোয়াবি, সে নয়মির সঙ্গে মোয়াব থেকে এসেছে। আজ খুব ভোরবেলা সে আমার কাছে আসে অনুমতি চাইতে, যাতে চাষিদের পিছু পিছু ঘুরে মাঠ থেকে সে শস্য কুড়িয়ে নিতে পারে। সেই সকাল থেকে সে এই মাঠে রয়েছে, ওই তো ওখানে তার বাড়ি। বোয়েস তখন রুথকে বলল, শোনো মেয়ে, তুমি এই ক্ষেতেই থেকে যাও এবং তোমার জন্য শস্য কুড়িয়ে নিও। অন্য কোথাও আর তোমাকে যেতে হবে না, আমার ক্ষেতের দাসীদের সঙ্গে সঙ্গে তুমি ঘুরবে।
কোন কোন জমিতে তারা যাচ্ছে দেখবে, তাদের সঙ্গে থাকবে। যুবকদের আমি সাবধান করে দিচ্ছি, তারা যেন তোমায় বিরক্ত না করে। পিপাসা পেলে আমার লোকরা যে মগ ব্যবহার করে তুমিও তা ব্যবহার করতে পারো, বুঝলে? রুথ মাথা নিচু করে শ্রদ্ধা জানাল। সে বোয়েসকে বলল, আমার মতো একজন সামান্য মেয়েকেও আপনি লক্ষ্য করেছেন, এতে আমি খুবই অবাক হয়ে গেছি। যদিও আমি একজন অপরিচিত, কিন্তু তবুও আপনি আমার প্রতি কত সদয়। বোয়েস উত্তর দিল, তোমার শাশুড়ি নয়মিকে তুমি কি রকম সেবা করেছ আমি সবই জানি। আমি জানি তোমার স্বামী মারা গেলেও তুমি তাকে কত সাহায্য করেছ। আর আমি এও জানি মাতাপিতা, নিজের দেশ সব কিছু ছেড়ে তুমি এখানে চলে এসেছ। এদেশের কাউকেই তুমি চেন না, তা সত্ত্বেও নয়মির সঙ্গে তুমি এদেশে এসেছ। তোমার সৎ কাজের জন্য প্রভু তোমায় পুরস্কার দেবেন। তুমি যা কিছু করেছ তার জন্য প্রভু, ইসরায়েলের ঈশ্বর তোমাকে সম্পূর্ণভাবে পুরস্কৃত করবেন। তুমি সুরক্ষার জন্য তার কাছে এসেছ, সুতরাং তিনি তোমাকে রক্ষা করবেন। রুথ বলল, আপনি আমাকে খুবই দয়া করেছেন। আমি তো একজন দাসী মাত্র, তাও আপনার দাসীদের মধ্যে কারও সমান নই। তবুও আপনি কত দর্দের কথা বলেছেন, আমায় সান্ত্বনা দিয়েছেন। দুপুরের খাওয়ার সময় বোয়েস রুথকে বলল, এদিকে এসো। আমাদের রুটি থেকে তুমিও কয়েকটা খাও, সিরকায় তোমার রুটি ডুবিয়ে নাও। রুথ চাষিদের পাশে বসে গেল। বোয়েস তাকে সেকা শস্য দিল। রুথ পেট ভরে খেল। কিছু খাবার পড়ে রইল। খাবার পর রুথ আবার কাজে মেতে উঠল। বোয়েস ভৃত্যদের বলল, শস্যের গাদার পাশ থেকেও রুথকে দানা কুড়িয়ে নিতে দিও, ওকে বাধা দিও না। কিছু দানা ভরা শীষ তার জন্যে ফেলে দিয়ে তার কাজটা বরং আরও সহজ করে দিও। হ্যাঁ, তাকে শস্য কুড়োতে দিও, বাধা দিও না। সন্ধে পর্যন্ত রুথ মাঠে কাজকর্ম করত। কাজের পর ভুসি থেকে শস্যদানা বেছে আলাদা করে রাখত। সে প্রায় 1-2 বুশেল বার্লি পেত। সে ওই শস্যগুলি নিয়ে শহরে তার শাশুড়ির কাছে যেত। তাছাড়া তাকে পাতের বাড়তি খাবারটাবারও খেতে দিত। শাশুড়ি তাকে জিজ্ঞাসা করল, এই সব শস্য কোত্থেকে পেলে? তুমি কোথায় কাজ করো? তোমার প্রতি যে সদয় হয়েছিল তার কল্যাণ হোক। তখন রুথ কার কাছে কাজ করছে বলল। সে বলল, যার কাছে কাজ করছি তার নাম বোয়েস। নয়মি পাত্রবধূকে বলল, প্রভু তার মঙ্গল করুন। কি জীবিত, কি মৃত সকলের প্রতিই তার দয়ার শেষ নেই। তারপর সে রুথকে বলল, বোয়েস আমাদের আত্মীয়দের একজন, বোয়েস আমাদের রক্ষাকর্তা। রুথ বলল, বোয়েস আমাকে ফিরে আসতে বলেছে, বলেছে কাজ করে যেতে। বোয়েস বলেছে ফসল কাটার কাজ শেষ হওয়া অবধি আমি যেন তার ভৃত্যদের সঙ্গে ভালোভাবে কাজকর্ম করি। নয়মি উত্তর দিল, বোয়েসের ভৃত্য দাসীদের সঙ্গে কাজ করাটা তোমার পক্ষে ভালো। অন্য কোনো ক্ষেতে কাজ করলে হয়তো কোনো ছেলে তোমার গায়ে হাত দিত। অতএব রুথ বোয়েসের দাসীদের বার্লি এবং গম কাটার সময় পর্যন্ত থেকে গেল। শাশুড়ির সঙ্গে রুথ থেকে গেল। রুথ 3। একদিন নয়মি রুথকে বলল, ওগো মেয়ে, হয়তো তোমার জন্য আমার একটি বর এবং একটি সুন্দর বাড়ি খোঁজা উচিত। তোমার ভালোই হবে। হয়তো বয়সেই উপযুক্ত পাত্র। সে আমাদের খুব কাছের লোক। তুমি তার দাসীদের সঙ্গে কাজ করো। আজ রাত্রে বোয়েস শস্য মাড়াই করার জায়গায় জব মাড়াই করবে। যাও, গা ধুয়ে সাজগোজ করো, বেশ ভাল জামাকাপড় পরো। তারপর তুমি যেখানে শস্য ঝাড়াই হয় সেখানে অবশ্যই যাবে, কিন্তু বোয়েসের রাতের খাওয়া না হওয়া পর্যন্ত সে যেন তোমায় দেখতে না পায়। খাওয়ার পর সে বিশ্রাম করবে, দেখবে কোথায় সে শো, তারপর সেখানে গিয়ে তার পা থেকে ঢাকাটা তুলে সেখানে শুয়ে পড়বে। সে তোমাকে বলে দেবে বিয়ের ব্যাপারে তুমি কি করবে। রুথ বলল, তাই করব। শস্য মাড়াইয়ের জায়গায় রুথ চলে গেল। শাশুড়ি যা বলেছে সেই মতো সবই করল। খাওয়া দাওয়ার পর বোয়েস বেশ খুশি হয়ে শস্যের গাদার পাশে শুতে গেল। তারপর রুথ চুপি চুপি তার কাছে গিয়ে পায়ের চাদরটা তুলে সেখানে শুয়ে পড়ল। পরে মধ্যরাত্রে ঘুমের মধ্যে বোয়েস পাশ ফিরতে গেল আর তার ঘুম ভেঙে গেল এবং তার পায়ের কাছে শুয়ে থাকা একজন নারীকে দেখে খুব আশ্চর্য হয়ে গেল। বোয়েস জিজ্ঞাসা করল, কে তুমি? নারী বলল, আমি রুথ, আপনার দাসী। আপনার চাদর আমার গায়ে বিছিয়ে দিন, আপনি আমার রক্ষাকর্তা। বোয়েস বলল, প্রভু তোমার মঙ্গল করুন। আমার উপর তুমি যথেষ্ট দয়া করেছ। আগে নয়মিকে তুমি যা দয়া করতে আমাকে তার চেয়ে বেশি দয়া করছ। তুমি একজন গরিব কিংবা ধনী যুবককে বিয়ে করতে পারতে, কিন্তু তুমি তা করনি। শোনো যুবতী, ভয় পেও না। তুমি যা চাইছ সে রকমই আমি করব। আমার শহরের সকলেই জানে তুমি খুব ভাল মেয়ে। এটাও সত্যি যে আমি তোমার একজন ঘনিষ্ঠ আত্মীয়, কিন্তু আমার চেয়েও ঘনিষ্ঠ লোক তোমার আছে। আজ রাতটা এখানে থাকো, সকাল হলে দেখব সেই লোকটি তোমাকে সাহায্য করতে পারে কি না। যদি করে, খুবই ভালো, আর যদি না করে তাহলে প্রতিশ্রুতি দিচ্ছি, আমিই তোমাকে বিয়ে করব। ইলিমেলকের জমিজায়গা ছাড়িয়ে নিয়ে তোমার হাতে তুলে দেব। সকাল অবধি তুমি এনে থেকে যাও। সুতরাং সকাল হওয়া পর্যন্ত বোয়েসের পায়ের কাছে রুথ শুয়ে থাকল।
অন্ধকার থাকতে থাকতেই সে যাবার জন্য উঠে পড়ল যাতে লোকে তাকে চিনতে না পারে। বোয়েস তাকে বলল, কাল রাত্রে যে তুমি আমার কাছে এসেছিলে সে কথা আমরা গোপন রাখব। তারপর বোয়েস বলল, তোমার শালটা আমায় দাও তো, ওষটাকে খুলে ধরো। রুথ তাই করল। বোয়েস নয়মিকে দেবে বলে আন্দাজে বুশেল বার্লি ওজন করল, তারপর রুতের শালে বার্লি মুড়ে তার পিঠে চাপিয়ে দিল। বোয়েস শহরে বেরিয়ে গেল। রুথ তার শাশুড়ি নয়মির বাড়ি চলে গেল। নয়মি দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কে ওখানে? রুথ ভেতরে গিয়ে বোয়েস কি করেছে সব নয়মিকে বলল। সে বলল, বোয়েস তোমার জন্যে এই বার্লি উপহার দিয়েছে, সে বলেছে উপহার না নিয়ে যেন তোমার কাছে না আসি। নয়মি বলল, বাছা, ধৈর্য ধরো, বোয়েস যা করবে বলে মনে করে তা না করা পর্যন্ত ওর মনে শান্তি নেই। দিন ফুরোবার আগে কি ঘটে আমরা জানতে পারব। রুথ 4। শহরের ফটকের কাছে যেখানে লোকরা সব জড়ো হয়েছে সেখানে বোয়েস গেল। সেখানে সে বসে রইল যতক্ষণ না সেই ঘনিষ্ঠ আত্মীয়টি আসে। এর কথাই সে রুথকে বলেছিল। তারপর এক সময় সেই লোকটি তার সামনে দিয়ে চলে যাচ্ছিল। বোয়েস তাকে ডাকল, বন্ধু, এই যে শোনো, এখানে বসো। তারপর বোয়েস কয়েকজন সাথী জোগাড় করল। শহরের 10 জন প্রবীণ লোককে সে ডাকল, তাদের বলল, বসো। তারা বসল। তারপর বোয়েস সেই ঘনিষ্ঠ আত্মীয়টিকে বলল, পাহাড়ি দেশ মোয়াব থেকে নয়মি ফিরে এসেছে। আমাদের আত্মীয় ইলিমেলকের জমি সে বিক্রি করছে। এই শহরের লোকদের ও প্রবীণ ব্যক্তিদের সামনে আমি তোমাকে এই কথা বলছি। যদি তুমি সেই জমি কিনে নিতে চাও, কেন? আর যদি জমিটা ছাড়িয়ে নিতে না চাও, তাও বলো, তুমি না পারলে আমিই ছাড়িয়ে নেব। তখন বোয়েস আরও বলল, নয়মির জমি কিনে নিলে তুমি মোয়াবিয়া বিধা রুথকেও পেয়ে যাবে। যদি মোয়াবিয়া রুতের সন্তান হয় সেই হবে জমির মালিক। এইভাবে জমিটা ওদের পরিবারেই থেকে যাবে। আত্মীয়টি বলল, আমি ওই জমি কিনব না, ওটা তো আমারই হওয়ার কথা। কিনলে আমার নিজের জমিই খোয়াব, ও তুমিই কেন? বহুকাল আগে ইসরায়েলে কেউ কোনো সম্পত্তি কিনলে বা ছাড়িয়ে নিলে একজন লোক তার জুতো খুলে খদ্দেরকে দিয়ে দিত। এটাই ছিল বেচাকেনার প্রমাণ। সেই মতো ঘনিষ্ঠ আত্মীয়টি বলল, জমি তুমি কিনে নাও। তারপর সে তার জুতো খুলে বোয়েসকে দিল। তখন বোয়েস সমবেত লোকদের এবং প্রবীণ ব্যক্তিদের বলল, তোমরা সকলে সাক্ষী রইলে যে আমি ইলিমেলক, কিলিজন এবং মহলনের এই সমস্ত জমিজমা নয়মির কাছ থেকে কিনে নিলাম। সেই সঙ্গে রুথকেও আমার স্ত্রী হিসেবে কিনে নিলাম। এর ফলে মৃত স্বামীর সব সম্পত্তির অধিকার হবে তারই পরিবারের লোকরা। এভাবেই তার নাম তার জমির ও পরিবার থেকে সরিয়ে দেওয়া হবে না। তোমরা আজ সকলেই সাক্ষী থাকলে। সকলেই সাক্ষী থেকে গেল। তারা বলল, ইসরায়েলের গৃহ যারা তৈরি করেছিল সেই রাহেল এবং লেয়ার মতো করে প্রভু যেন গড়ে তোলেন এই নারীকে যে তোমার বাড়িতে আসছে। তুমি ইফ্রাতাতে শক্তিশালী হও, তুমি বৈতলেহমেও বিখ্যাত হও। তামর জিহুদার পুত্র পের্সকে জন্ম দিয়েছিল এবং তার পরিবার মহান হয়েছিল। প্রভু যেন তেমনি করেই তোমাকেও রুতের গর্ভজাত বহু সন্তান দেন এবং তোমার পরিবারও পের্সের মতোই মহান হয়ে ওঠে। বোয়েস রুথকে বিয়ে করল। প্রভুর আশীর্বাদে রুথ গর্ভবতী হল, সে একটি পুত্রের জন্ম দিল। শহরের রমণীরা নয়মিকে বলল, প্রশংসা করো প্রভুকে যিনি তোমাকে উপহার হিসেবে এই মহান পুত্র দিলেন, সে ইসরায়েলে বিখ্যাত হবে। এই তোমাকে পুনর্জীবিত করবে এবং তোমার বৃদ্ধ বয়সে দেখাশোনা করবে। তোমার পুত্রবধূর সুবাদেই তাকে পেলে, তোমারই জন্য সে এই ছেলেকে জন্ম দিয়েছিল। সে তোমায় ভালোবাসে এবং সে তোমায় 7টি ছেলের চেয়ে ঢের বেশি ভালোবাসে। নয়মি ছেলেকে কোলে তুলে নিল এবং তাকে আদরত্ন করল। পাড়া প্রতিবেশীরা তার একটা নাম দিল। এই স্ত্রীলোকরা বলল, এখন নয়মির একটি পুত্র আছে। তারা পুত্রটির নাম রাখল ওবেদ। ওবেদের পুত্রের নাম যিশয়, যিশয়ের পুত্রের নাম দাউদ। রুথ ও বোয়েসের পরিবার। এই হচ্ছে পের্সের পরিবারের বংশপরিচয়। পের্সের পুত্র হিস্রোন, হিস্রোনের পুত্র রাম, রামের পুত্র অম্মিনাদব, অম্মিনাদবের পুত্র নহশন, নহশনের পুত্র সলমন, সলমনের পুত্র বোয়েস, বোয়েসের পুত্র ওবেদ, ওবেদের পুত্র যিশয়, যিশয়ের পুত্র দাউদ।